যতক্ষণ পর্যন্ত লেগে থাকা দরকার ততক্ষণ মকর লেগে রয়েছেন, এবং যেই মুহূর্তে পরিবর্তন করা দরকার মকর কিন্তু সরাসরি তার পরিবর্তন ঘটিয়ে ফেলছেন। এবং এই প্রতিবন্ধকতাগুলির অন্যতম কারণ হলো শত্রুতা, কখনো অভ্যন্তরীণ শত্রু, কখনো বাহ্যিক শত্রু। তারা চলার পথকে কণ্টকময় করে তোলে, তারা চলার পথে বাধা সৃষ্টি করে চলে। নিজের জীবনের কঠিন দিকগুলিকে আইডেন্টিফাই করতে পারলেও তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়া, এলিমিনেট করা, এটা কিন্তু মকরের জন্য ভীষণ কঠিন, কষ্টসাধ্য। মকর রাশি বা লগ্নের মানুষরা বহু ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা করেন, অতিরিক্ত অ্যাংজিয়াস, তারা ওভার থিঙ্কিং, এইটা কিন্তু মকরের অন্যতম বড় শত্রু। মানুষ মকরের উপরে ডিপেন্ড করতে পছন্দ করেন, ফলে মকরের পদোন্নতি, উন্নতি এটা অনেক দ্রুত হতে দেখতে পাওয়া যায়। অপরের থেকে দ্রুত পদোন্নতির কারণে মকরের কিন্তু অটোমেটিক্যালি শত্রু সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যায়। এবং যদি আমরা দেখতে পাই মঙ্গলের একটা প্রভাব মকরের উপরে রয়েছে, সেই ক্ষেত্রে একটা রেস্টলেস বিহেভিয়ার মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সেই সময় মকর কিন্তু অতি দ্রুত এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করেন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এদেরকে আমরা চট করে নিজেদের জীবন থেকে দূরে সরাতে পারবো না, কিন্তু আমরা একটি কাজ করতে পারি, এদেরকে একটু ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং মকর রাশি। প্রত্যেকটি রাশির মধ্যেই রয়েছে কিছু পজিটিভিটি, যেমন মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রচণ্ডতার ধৈর্য, প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা, এবং তার সঙ্গে সঙ্গে মকর কিন্তু অত্যন্ত ডায়নামিক, পরিবর্তনপন্থী। যতক্ষণ পর্যন্ত লেগে থাকা দরকার ততক্ষণ মকর লেগে রয়েছেন, এবং যেই মুহূর্তে পরিবর্তন করা দরকার মকর কিন্তু সরাসরি তার পরিবর্তন ঘটিয়ে ফেলছেন। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের এই পরিবর্তনপন্থী মানসিকতা, অসীম ধৈর্য, পরিশ্রম করবার ক্ষমতা, প্রত্যেকটি কিন্তু তার পজিটিভ বিষয়। এইগুলির কারণেই মকর জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পান। তবে তার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি মানুষের চলার পথে বাধা সৃষ্টি করে বেশ কিছু প্রতিবন্ধকতা, এবং এই প্রতিবন্ধকতাগুলির অন্যতম কারণ হলো শত্রুতা, কখনো অভ্যন্তরীণ শত্রু, কখনো বাহ্যিক শত্রু। তারা চলার পথকে কণ্টকময় করে তোলে, তারা চলার পথে বাধা সৃষ্টি করে চলে। প্রথমে আমরা জানব মকর রাশি বা লগ্নের মানুষদের বাহ্যিক শত্রুরা কেমন হয়ে থাকেন। খেয়াল রাখতে হবে, মকর রাশি বা লগ্নের মানুষদের শত্রুতা কিন্তু অনেক ছোটবেলা থেকেই শুরু হতে দেখতে পাওয়া যায়। আশেপাশের মানুষজন, খেলার সাথী, সেখান থেকেই একটা শত্রু ভাবাপন্ন মানসিকতা, এটা কিন্তু মকরকে ফেস করতে হয়। তারপরে মকর যখন একটু বুঝতে শেখেন, মকরের মধ্যে ধৈর্য, স্থৈর্য এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। মকর লড়াই করেন, মকর চেষ্টা করেন, মকর পরিশ্রম করেন। তখন কিন্তু ধীরে ধীরে মকরের শত্রুদের মধ্যে একটা স্থিত ভাব দেখতে পাওয়া যায়। শত্রুদের সংখ্যা কমতে থাকে এবং শত্রুদের অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু বাড়তে থাকে। শত্রু সংখ্যা কম, কিন্তু যারা শত্রু তারা অনেক চক্রান্ত করে চলেছেন। কখনো প্রেমময় জীবনের ক্ষেত্রে, কখনো কর্মময় জীবনের ক্ষেত্রে এই শত্রুরা অ্যাক্টিভিটি প্রকাশ করে চলেছেন। আইডেন্টিফাই করতে পারবেন কিভাবে? যে সমস্ত মানুষ ভীষণ বন্ধুত্বপূর্ণ মানসিকতা নিয়ে আপনার কাছে আসছে, আপনার দেওয়া জিনিসপত্র খাচ্ছে না, কিংবা আপনার সঙ্গে কোনো কিছু শেয়ার করছে না, কিংবা আপনার প্রশংসা করছে কিন্তু নিজের বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করছে। ধরুন আপনিও একটি বাইক কিনেছেন, সেই মানুষটিও একটি বাইক কিনেছে, কিন্তু আপনার বাইকটির সে যথেষ্ট প্রশংসা করলেও নিজে কি বাইক কিনেছে সেটা একবারের জন্যও বলছে না। এই ধরনের বন্ধু যারা, তাদের মধ্যে কিন্তু আপনার প্রতি একটা তীব্র শত্রুতার বিষ রয়েছে। এদেরকে আইডেন্টিফাই করা খুব যে কঠিন তা কিন্তু নয়, কিন্তু এদেরকে এলিমিনেট করা যথেষ্ট কঠিন। এরা কখনো আপনার আত্মীয়, এরা কখনো আপনার পার্টনার, এবং এদের সঙ্গে আপনার যে অ্যাটাচমেন্ট সেটি কিন্তু সহজে জীবন থেকে সরিয়ে দেওয়া মুশকিল। কোনো না কোনোভাবে, ওতপ্রোতভাবে এরা আপনার সঙ্গে অ্যাটাচড হয়ে রয়েছেন, এবং মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনের বিড়ম্বনার অন্যতম বড় কারণ এটি। নিজের জীবনের কঠিন দিকগুলিকে আইডেন্টিফাই করতে পারলেও তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়া, এলিমিনেট করা, এটা কিন্তু মকরের জন্য ভীষণ কঠিন, কষ্টসাধ্য। এর সঙ্গে সঙ্গে কখনো কখনো মকর রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি প্রতিবাদ প্রিয় হয়ে ওঠেন, এবং মকর যখন এই প্রতিবাদ প্রিয় হয়ে ওঠেন
এবং যখন যখন মকর এই প্রতিবাদ প্রিয় হয়ে ওঠেন, ঠিক সেই সময় কিন্তু মকরের শত্রু সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যায়। সবসময় যে বিরাট কারণ থাকে এই প্রতিবাদের তা কিন্তু নয়, কিন্তু কখনো এথিক্স, কখনো ইগো ইত্যাদির কারণে মকর প্রতিবাদ করে ফেলেন এবং প্রতিবাদ করবার সঙ্গে সঙ্গেই পারিপার্শ্বিক মহলে কিছু শত্রুদের জন্ম হতে দেখতে পাওয়া যায়। মকর রাশি বা লগ্নের মানুষদের পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক ক্ষেত্র, সেগুলি থেকেই কিন্তু মকরের শত্রুদের জন্ম হতে দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসবো আভ্যন্তরীণ শত্রুদের কথায়। প্রথমেই খেয়াল রাখতে হবে এই শত্রুতা কিন্তু অ্যাকচুয়ালি আপনার নেগেটিভ থিঙ্কিং। মকর রাশি বা লগ্নের মানুষরা বহু ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা করেন, অতিরিক্ত অ্যাংজিয়াস, তারা ওভার থিঙ্কিং, এইটা কিন্তু মকরের অন্যতম বড় শত্রু। এই ওভার থিঙ্কিং এর কারণে মকর ডিসিশন নিতে ভুল করেন, নিজের শরীরের ক্ষতি করেন, নিজেকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির মধ্যে ফেলে দেন এবং মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে অস্থিরতা নেমে আসে। পরবর্তী বিষয়টি হলো অতিরিক্ত দায়িত্ব পরায়ণতা, এবং এই অতিরিক্ত দায়িত্ব পরায়ণতার জন্য কর্মক্ষেত্রে মকর কিন্তু একটা আলাদাই জায়গা পান। মানুষ মকরের উপর ডিপেন্ড করতে পছন্দ করেন, ফলে মকরের পদোন্নতি, উন্নতি এটা অনেক দ্রুত হতে দেখতে পাওয়া যায়। অপরের থেকে দ্রুত পদোন্নতির কারণে মকরের কিন্তু অটোমেটিক্যালি শত্রু সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যায়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মকরের কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জটিলতা, শত্রুতা ইত্যাদি ক্রমাগত বেড়ে উঠেছে। তাই মকর রাশি বা লগ্নের মানুষ তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিজের আশেপাশে একটা শত্রুতার বেড়াজাল অটোমেটিক্যালি তৈরি করে ফেলেন। পরবর্তী বিষয়টি হলো মকরের অস্থিরতা। চর প্রকৃতির রাশি এই মকর, এবং এর কারণে এর মধ্যে কিন্তু একটা অস্থিরতা দেখতে পাওয়া যায়। এবং যদি আমরা দেখতে পাই মঙ্গলের একটা প্রভাব মকরের উপরে রয়েছে, সেই ক্ষেত্রে একটা রেস্টলেস বিহেভিয়ার মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সেই সময় মকর কিন্তু অতি দ্রুত এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করেন, এবং এই অবস্থায় মকর কিন্তু আগুপিছু চিন্তা না করে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন। মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই অস্থিরতা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাই। এই অস্থিরতাই মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনের অন্যতম প্রধান এবং বড় একটি শত্রু। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রু, তাদেরকে কি করে আইডেন্টিফাই করবেন, তাদের অ্যাক্টিভিটি কেমন হবে সেটিকে আমরা উপলব্ধি করতে পারলাম। এবারে আমরা জানবো কি করে এদের থেকে একটু দূরে থাকা যায়, কিংবা কিভাবে এদেরকে একটু ইনঅ্যাক্টিভ করে রাখা যায়। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এদেরকে আমরা চট করে নিজেদের জীবন থেকে দূরে সরাতে পারবো না, কিন্তু আমরা একটি কাজ করতে পারি, এদেরকে একটু ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি। এই ক্ষেত্রে প্রথম যে কাজটি আমরা করব সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ। প্রতিদিন 28 বার করে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করব। আমাদের ইষ্ট মন্ত্র সেটাও আমরা তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করবার চেষ্টা করব। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি যাই হোক না কেন মন্ত্র যেন আমরা কন্টিনিউয়াসলি পাঠ করতে পারি। এই সমস্ত শত্রুদেরকে নিষ্ক্রিয় করবার জন্য আমরা আরও একটি কাজ করতে পারি, সেটি অত্যন্ত সহজ কাজ। প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো কিছুটা কাজল তৈরি করে নিতে হবে, এবং এই কাজল আমরা অবশ্যই তৈরি করব আম পাতায়, অর্থাৎ সর্ষের তেল মাখিয়ে সেই আম পাতা প্রদীপে ধরে যে ভূষকালি তৈরি করা হয় সেই ভূষকালি তৈরি করতে হবে, এবং সেই ভূষকালি মাখা পাতার ওপরে লেবুর কাটা দিয়ে আমরা শত্রুদের নাম লিখে দেব। তাকে ভাঁজ করে বাড়ির পশ্চিম দিকে যেখানে আমরা কিছুটা জায়গা পাবো বা কোনো একটা জমি পাবো সেখানে সেটাকে পুঁতে দেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে কিন্তু শত্রুরা বেশ খানিকটা নিষ্ক্রিয় হবে। এর সঙ্গে সঙ্গে বগলামুখী স্তোত্র পাঠ সেটাও করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা
সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার আমরা চলে আসি মূল প্রসঙ্গে। আপনাদের প্রশ্নে আমাদের উত্তর। প্রশ্ন করেছেন তৃষা দত্ত। জন্ম তারিখ 4-10-2005, জন্ম সময় 11:20 AM, জন্মস্থান কলকাতা। আমি কি জীবনে কিছু করতে পারবো? তৃষা, প্রথমে আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলতে হবে। জন্মকুণ্ডলী যথেষ্ট স্ট্রং। 2025 সালে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, এবং খেয়াল রাখতে হবে আরেকটু ডেভেলপমেন্ট, আরেকটু বেটারমেন্ট, সেটা পড়াশোনার ক্ষেত্রে করা যেতে পারে। ক্রিয়েটিভ প্রফেশন তোমার জন্য ভালো, নাচ, গান, অভিনয় ইত্যাদির ক্ষেত্রে তোমার উন্নতি রয়েছে। জীবনে যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজেকে আরেকটু এস্টাবলিশ করার চিন্তা অবশ্যই করা যেতে পারে। উন্নততর চিন্তাভাবনা তোমাকে ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাবে, নিশ্চিত থাকা যায়। প্রপার এস্টাবলিশমেন্ট আমরা দেখতে পাবো 24 বছর বয়সে, অর্থাৎ 2029 সাল থেকে তুমি এস্টাবলিশড লাইফ লিড করতে পারবে। নিশ্চিন্ত থাকতে হবে, আর আরও একবার বলবো, বাড়িয়ে তুলতে হবে আত্মপ্রত্যয়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।